Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুতেই দেখে নেব প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকার অবস্থান। শীর্ষস্থান দখলের লড়াইয়ে চায়নাকে তাড়া করছে ফ্রান্স এবং অস্ট্রেলিয়া। 13টি গোল্ড, 9টি সিলভার ও 9টি ব্রোঞ্জ সহ মোট 31 পদক নিয়ে মেডেল টেবিলের 1 নম্বরে অবস্থান করছে চীন। সবশেষ ছেলেদের ডাইভিংয়ের 2 ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। 12 স্বর্ণ নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া, তাদের পদক সংখ্যা 24। আর সাঁতারে লিও মার্শা আর সাইক্লিং BMX-এ স্বর্ণ জিতে 3 নম্বর ফ্রান্স। 11টি স্বর্ণ পদকের সাথে 13টি রৌপ্য ও 14টি ব্রোঞ্জ সহ মোট 38টি পদক জিতেছে তারা। সমান 10টি করে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ জিতে 4 নম্বরে উঠে এসেছে গ্রেট ব্রিটেন। আসরে সর্বাধিক 45টি পদক দখলে থাকলেও 9টি গোল্ড নিয়ে তালিকার 5ম স্থানে যুক্তরাষ্ট্র। সমান 8টি করে পদক দক্ষিণ কোরিয়া ও জাপানের। ইটালি রয়েছে 6টি স্বর্ণ এবং আছে পরবর্তী স্থানগুলোতে। ডেফিনেটলি অলিম্পিকের একটা বড় ইভেন্ট তো চলছে এবং সেই ইভেন্টে বাংলাদেশের অ্যাথলেটরাও অংশগ্রহণ করেছেন, যদিও বাংলাদেশের অ্যাথলেটদের অংশগ্রহণটা আসলে অংশগ্রহণ এবং সেই সঙ্গে নিজেদের গ্রাফটাকে কতটুকু উন্নতি করতে পারছেন সেই দেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। অলিম্পিকে নিজের ক্যারিয়ার বেস্ট টাইমিংটাও করতে পারেননি ইমরানুর রহমান। 10.73 স্কোর করে 100 মিটার স্প্রিন্টের হিট থেকেই বিদায় নিয়েছেন দেশের এই দ্রুততম মানব। 45 জনের মধ্যে 25তম হয়ে রেস শেষ করেছেন তিনি। এদিকে নারীদের 50 মিটার ফ্রি স্টাইলে 30.52 সেকেন্ড সময় নিয়ে 79 জনের মধ্যে 64তম হয়েছেন সোনিয়া খাতুন। প্যারিস থেকে মুনশিবেন তারেকের পাঠানো প্রতিবেদন। নিজ টাইমিংয়ের কারণে 6 নম্বর হিটে কিছুটা স্বপ্ন দেখাচ্ছিলেন ইমরানুর রহমান। স্বাভাবিক দৌড়টা দিতে পারলেই অন্তত হিটে মান রক্ষা হতো, কিন্তু ইমরান আর সেটি পারলেন কোথায়? স্টাদে দো ফ্রান্সের অ্যাথলেটিক ট্র্যাকে নিজে হতাশ করলেন জাতিকে। নিজের ক্যারিয়ার বেস্ট টাইমিং 10.11 সেকেন্ড, আর ইমরান অলিম্পিকের মঞ্চে 100 মিটার দৌড়াতে সময় নিলেন 10.73 সেকেন্ড। হিটে 8 জনের মধ্যে অবস্থান ষষ্ঠ। টোটাল র্যাঙ্কিং এ 45 জনের মধ্যে 25তম। তার এই রেসের মধ্য দিয়েই আরো একটি হতাশার আসর শেষ করলো বাংলাদেশ। I tried to give it a good go, and this time I fell short. It's not a true reflection of what my performance is normally. I'll try my best again in the near future. Please keep me in your duas and thank you for supporting me. এর আগে নারীদের 50 মিটার ফ্রি স্টাইলে পোলে নামেন বাংলাদেশের আরেক অ্যাথলেট সাঁতারু সোনিয়া খাতুন। 3 নম্বর হিটে 30.52 সেকেন্ড টাইমিংয়ে সাঁতার শেষ করেন ষষ্ঠ হয়ে। সব মিলিয়ে 79 জনের মধ্যে তার অবস্থান 64তম। ইমরান সোনিয়াদের হতাশাজনক পারফরমেন্সে লাল সবুজের অলিম্পিক আক্ষেপ কেবলই দীর্ঘায়িত হলো। ইউরোপে জন্ম, ইউরোপেই বেড়ে ওঠা, আর সেই ইউরোপেই এবারের অলিম্পিক। তাই তো লন্ডন প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমানের কাছে এবার প্রত্যাশাটা একটু বেশিই ছিল, কিন্তু নিজের ক্যারিয়ার সেরা টাইমিংটাও করতে পারলেন না ইমরান। হতাশ করলেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত অভিজ্ঞতা অর্জনই প্রাপ্তি হয়ে থাকলো বাংলাদেশের এবারের অলিম্পিকে। মুনশিবেন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। সরাসরি মুনশিবেন তারেক প্যারিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে প্যারিস থেকে যুক্ত ছিলেন মুনশিবেন তারেক। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে আহত নিহতদের বিচারের দাবিতে প্রতিবাদমূলক কর্মসূচি পালন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্পোর্টস জার্নালিস্ট ও ভিডিওগ্রাফাররা। শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার চাই, বৈষম্য মুক্ত সমাজ চাই, আমরা ক্রীড়া সাংবাদিক, এই ব্যানারে মানববন্ধন করা হয়। এই সময় প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন সাংবাদিকরা। দর্শক, এখানে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই গণমাধ্যম কর্মী। গণমাধ্যম গণমানুষের কথা বলে। গণমানুষ যখন কোনো যৌক্তিক দাবিতে কথা বলেন তখন সেই গণদাবির সঙ্গে একাত্মতা পোষণ করাটা সেটা গণমাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে, পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের সঙ্গে তাহমিদ অমিত ঠিক এই পর্যায়ে যুক্ত হবেন, স্পেশাল করেসপন্ডেন্ট যমুনা স্পোর্টস। অমিত ভাই, আপনাকে আমন্ত্রণ স্পোর্টস লাইভে। দিস ইজ ইউর সিট। অমিত ভাই, আমাদের সহকর্মীরা আজকে রাস্তায় নেমেছেন এবং যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছেন। গণমাধ্যম কর্মী হিসেবে অমিত ভাই, আমি যখন এই সিটটাতে বসছি
আমি চাইলেই অনেক প্রোটোকলের কারণে আমি অনেক কিছু বলতে পারবো না, সেটা আমি গণমাধ্যম কর্মী হিসাবে আমার ইথিক্সের জায়গা, কিন্তু পেশাদার জায়গা। তবে আমরা তো কিছু প্রশ্ন তুলতে পারি, কিছু প্রশ্ন তো রাখতে পারি, সেই প্রশ্নটা আমরা গণমানুষের কাছে রাখতে পারি, সেই প্রশ্নটা আমরা রাষ্ট্রের কাছে রাখতে পারি, সেই প্রশ্নটা আমরা সমাজের কাছে রাখতে পারি। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, প্রশ্ন তো অনেক আছে এবং প্রত্যেকের জায়গা থেকে প্রশ্নগুলো থাকাটা খুব যৌক্তিক। যে যার জায়গা থেকে কাজগুলো করেন, মানে একজন অভিনয় শিল্পী কাজ করবেন, যিনি সিনেমা করেন সিনেমা করবেন, যে গান করেন তিনি গান দিয়ে প্রতিবাদ করবেন। এক এক জায়গায় প্রতিবাদের জায়গাটা এক এক রকম, প্রতিবাদের ভাষা এক এক রকম হবে, সেটা খুব স্বাভাবিক। গণমাধ্যম আমরা যেমন কাজ হচ্ছে তথ্য জানানো, এখানে আমার ব্যক্তি কি বিশ্বাস করে সেটা গুরুত্বপূর্ণ নয়। সেই জায়গা থেকে আমরা কাজ করি, বিশেষ করে আমাকে যদি জিজ্ঞেস করেন ক্রিকেট নিয়ে আমরা কাজ করি, ক্রিকেটের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো মানুষকে জানানো আমাদের কাজ, সেখানে প্রশ্ন তোলাটা আমাদের মেইন কাজ। কি প্রশ্ন, এই ক্রিকেট বোর্ড কিভাবে চলেছে, যে বিষয়গুলো এতদিন ধরে বারবার বলা হচ্ছিল, যে আপনি আরেকটা শোতে কিছুদিন আগে বলেছিলাম যে মানুষের ক্ষোভ, মানুষের হতাশাকে যখন আপনি অ্যাড্রেস করবেন না সেটা বড় হতে থাকে। ক্রিকেট বোর্ড নিয়ে এরকম অনেক কথা আছে। এই বিদ্রোহের কথা আপনি যদি মনে করেন, মানে আজ থেকে 4 থেকে 5 বছর আগে ক্রিকেটারদের একটা বিদ্রোহ হয়েছিল 2019 সালে। সেই বিদ্রোহ কি হয়েছে, একতরিতে উড়িয়ে দেওয়া হয়েছে। একটা জিনিসও আমার কেন জানি মনে হয় যে সেই বিদ্রোহে যে দাবিগুলো ছিল ক্রিকেটারদের, সেই দাবিগুলো পূরণ করা হয়নি। সেই দাবিগুলোর একটা ছিল ক্রিকেটারদের ওয়েলফেয়ার সংগঠন কোয়াব যেটাকে বলা হয়, 1 নম্বর দাবি ছিল তাদের কোয়াব ভেঙে দিয়ে নির্বাচন করা। যে দাবি নিয়ে করা হয়েছে তার কিচ্ছু করা হয়নি। নির্বাচন হয়েছে, যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি সাধারণ সম্পাদক হয়েছেন, যিনি সভাপতি তিনি সভাপতি হয়েছেন। মানে ক্রিকেটারদের যে প্রতিনিধিত্ব করবার আসল যারা করতে পারেন তারা কেউই আসেননি। মানে আপনি অ্যাড্রেস করেননি সমস্যাটা। মানে ক্ষোভ নিশ্চয়ই এখনও ক্রিকেটারদের মধ্যে আছে, এরকম আবার একটি বিদ্রোহ হতে পারে। এই যে তখন যদি ক্রিকেটারদের সেই সমস্যাগুলো সমাধান করা হতো, বাংলাদেশে ক্রিকেটও অনেক দূরে এগিয়ে যেত। মানে প্রশ্ন এখানে আমার জায়গাটা হচ্ছে ক্রিকেটারদের যে দাবিগুলো ছিল, এই ছাত্র জনতার দাবি একরকম, ওই সময় ক্রিকেটারদের দাবি একরকম ছিল, সেই দাবিগুলো কি পূরণ করেছে বিসিবি? এই ক্ষেত্রে একটা ক্রেডিটের জায়গা আমার কাছে মনে হয় যে তাহমিদ অমিত ব্যক্তিগতভাবেও পেতে পারেন। যমুনা টেলিভিশন তো ডেফিনেটলি সামগ্রিকভাবে ওই ক্রেডিটটার অনেক বড় একটা জায়গা রাখে। সেটা আম্পায়ারিং, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে যখন নাভিশ্বাস উঠে যাচ্ছিল, আমার কাছে মনে আছে তাহমিদ অমিতের একটা রিপোর্ট, একটা সিরিজ রিপোর্ট, যেটাই কিন্তু পুরো দৃশ্যপটটাকে পাল্টে দিয়েছিল। তাহমিদ অমিতের 1টা বা 2টা রিপোর্ট যদি পুরো দৃশ্যপটকে পাল্টে দিতে পারে, এর পরের বছর থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে আর ওই প্রশ্নবিদ্ধ এত ম্যাসিভ আকারে ছিল না, সেটা অনেক কমে এসেছিল। সেটাই সামি আমাদের কাজ। এবং ম্যাচ ফিক্সিং নিয়ে যখন আমরা কাজ করেছিলাম সেটাও কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি অনেকবার বলেছেন, তাকে যেটা বোঝানো হয় যে এরকম ম্যাচ ফিক্সিং হয়নি হচ্ছে না, কিন্তু আমরা অনেক কাজ করেছিলাম কিন্তু এটা নিয়ে। কিন্তু বাস্তবতা কি বলে, এরকম ঘটনা ঘটছিল কিন্তু ঘরোয়া ক্রিকেটে। সেই জায়গা থেকে আসলে আবারও বলছি যে অ্যাড্রেস করা হয় না। একদমই তাই। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। এই যে বিসিবির কথাই তো উঠছিল, খালেদ মাহমুদ সুজন তিনি কোচ হতে চান, তিনি তো আবার বিসিবির ডিরেক্টর পদেও রয়েছেন। আসলে হাতুড়া সিংহে কি থাকছেন না? আবার তিনি যে এই চাওয়াটা চেয়েছেন, কোচ হতে চান, কার কাছে আসলে তিনি বলেছেন? আসলে এটা খুব অবাক বিষয় যে আপনি নিজে যমুনা টিভিতে স্পোর্টসে কাজ করেন, আবার দাবি তুলছেন এই নিউজটা স্পোর্টসে যাওয়া উচিত। আপনি আসলে কার কাছে দাবি করছেন? অফিসের অন্য লোকের কাছে দাবি তুলবেন? এটা আপনি স্পোর্টসের নিউজটা আপনি বলবেন। আসলে খালেদ মাহমুদ সুজন নিজে একজন পরিচালক এবং বিসিবির একজন ছোটোখাটো পরিচালক না, আমরা জানি তিনি একজন অনেক বেশি প্রভাবশালী পরিচালক তিনি কিন্তু বিসিবিতে। তিনি বলেন যে আমি আসলে কোচ হতে চাই, আমি জানি না বিসিবি আমাকে বিবেচনা করবে কিনা। আমি খুব সত্যি কথা বলে আমার কাছে ব্যাপারটা খুব ফানি লাগে। তিনি কি নিজের কাছে দাবি করেন যে আমি আসলে কোচ হতে চাই? তিনি যদি এই দাবিটা করেন, তার উচিত ক্রিকেট বোর্ড আগে পদত্যাগ করা পরিচালক হিসেবে। পদত্যাগ করার পর যদি তিনি বলেন আমি আসলে কোচ হন, উনি যোগ্যতা অবশ্যই আছেন। তিনি আবাহনীকে অসংখ্যবার চ্যাম্পিয়ন করেছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে কাজ করেছেন, তার এবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সমস্যা হচ্ছে আপনি পরিচালক হয়ে নীতি নির্ধারক হয়ে আবার নীতি নির্ধারকও বলছেন যে আসলে আমার তো আসলে কোচ হওয়া উচিত, কোচ হতে চাই বা এরকম দায়িত্ব নেওয়া উচিত। আমার মনে হয় এরপর তিনি যখন কথা বলবেন, আমি তার কাছে অনুরোধ করব বিনয়ের সাথে যে আপনি আসলে পরিচালক পদটা ছেড়ে দিন, তারপর কোচ হতে চান, সেটাই বোধহয় শোভনীয়। পাকিস্তান সফরের ক্যাম্প সকাল থেকে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিন হয়েছে স্ট্রেংথ টেস্ট। বৃষ্টির কারণে সকাল 6টায় মিরপুরের জিমনেশিয়ামে ওয়েট লিফটিং করে স্ট্রেংথ টেস্ট দিয়েছেন 14 ক্রিকেটার।
যেখানে সর্বাধিক 140 কেজি ওজন তুলে প্রথম হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের সব ক্রিকেটারের ফিটনেস সন্তোষজনক বলছেন ফিজিও বাইজিদুল ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত দলের সব ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ওয়েট তিনি লিফটিং করতে পেরেছেন, সর্বাধিক 140 কেজি ওজন তুলে প্রথম হয়েছেন তিনি। বিরতির আগে সানজানা আপনাকে কোয়েশ্চেন করেছিল ম্যাচ ফিক্সিং ইস্যু নিয়ে। আমার খুব মনে পড়ে আপনার একটা রিপোর্ট ছিল 4 বলে 92 রান সুজন দিয়েছিলেন, আমরাও তাকে চিনি। এই মুহূর্তে তিনি চটপটি বা ফাস্টফুড বিক্রি করেন রাস্তায়। তাসনিম ছিল যে এখন কর্পোরেট ক্রিকেট খেলে, তাদের দুজনকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু কেন 4 বলে 92 রান এসেছিল, প্রেক্ষাপট কি ছিল, কতটুকুই বা এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে? দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডের অধীনে আর ঘটেছে বলে আমার মনে হয় না। 4 বলে 92 রান কেন দিয়েছিল? যে ম্যাচ ফিক্সিং এর কথা বলেছেন, এত বেশি ঘটনা ঘটছিল, এই ছেলেটার প্রতিবাদ হিসেবে করেছিল। 4 বলে 92 রান দিয়েছিল যে জিতবে নেই যখন ম্যাচ, আমিই জিতাই দিচ্ছি। চিন্তা করেন এই সুজন সেই কাজ করেছে একটা ক্রিকেটার যে এখন চটপটি বিক্রি করে, বাধ্য হচ্ছে তার লাইফটা এই ক্রিকেট বোর্ড ওই জায়গায় নিয়ে গেছে। একজন ক্রিকেটারকে চটপটিওয়ালা বানিয়ে দিয়েছেন কিন্তু সেই জায়গাটা। শুধু মজার না, আমার একটা নিজের রিগ্রেট আছে, আমার অনুশোচনা আছে, সমস্ত দায় নিজের কাছে মনে হয়। সুজনের যখন তদন্ত চলছিল, আমি যদি ভুল না করি, জালাল ইউনুস বর্তমান ক্রিকেট অফিসের চেয়ারম্যান এবং আকরাম খান সমত সেই কমিটিতে ছিলেন তদন্ত করবার জন্য। তারা তদন্ত করতে যে আমি বলেছিলাম মানে সুজনকে বাঁচানোর জন্য যদি কোনো এরকম ঘটনা তো ভাই আরেকটা আছে, কই কিছু করেন নেই তো এরকম, সেটা হচ্ছে তাসনিমের ঘটনা বলেছিলাম। তাসনিম তার আগের ম্যাচে সমত এরকম একটা করেছিলেন, 64 রান দিয়েছিলেন তিনি। এবং কি হলো ঘটনা, কিছুক্ষণ পর তাসনিমও নিষিদ্ধ, 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। মানে ভালো করতে যে আমার মনে হয় তাসনিমের নাম কারো কাছেই ছিল না। এই ব্যাপারটা যেহেতু আমি ফলো করছিলাম, আমি দেখেছিলাম এর থেকে লজ্জাজনক ঘটনা এই যে আমি বলেছিলাম যে খুব কষ্ট, যে ছেলেটা ক্রিকেটার হওয়ার জন্য এসেছিল, স্বপ্ন দেখেছিল, সে মানুষটাকে আপনি চটপটিওয়ালা বানিয়ে দিয়েছেন। হয়েছে কিন্তু এই ক্রিকেট বোর্ডে, আমি জানি না, যেখানে সাকিব আল হাসান বুকির সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য 1 বছর নিষিদ্ধ ছিলেন, আশরাফুল ম্যাচ পাতিয়ে 5 বছরের মতো নিষিদ্ধ হয়েছিলেন, আর এই ছেলেকে আপনি 10 বছর নিষিদ্ধ করেছেন এই একটা কারণের জন্য। আচ্ছা, ম্যাচ পাতানোর শাস্তি আপনার 5 বছর, একটা প্রতিবাদ করবার জন্য আন্তর্জাতিক বিবিসিও রিপোর্ট করেছিল এরপর আমাদের দেখে, তারপর সেই মানুষটাকে আপনি 10 বছর নিষিদ্ধ করে দিলেন। এগুলো কিন্তু ফেরত আসে, প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেয়। এই যে বললাম যা খুশি তাই করা যায়, মানে তখন আমার মনে হয়েছে এই ব্যাপারটা খুবই হতাশাজনক। আমি চাইবো যদি কখনো কোনো স্কোপ থাকে এই 2টা ছেলেকে আবারও ক্রিকেটে ফেরত নিয়ে আসা হোক। অমিত ভাই, সর্বশেষ কোয়েশ্চেন যেটা আপনাকে করতে চাই তা হচ্ছে দিদিয়ের দ্রগবার নাম আমরা জানি। দিদিয়ের দ্রগবা তার একটা ভাষণের মাধ্যমে তিনি একটা গৃহযুদ্ধকে থামিয়ে দিয়েছিলেন, সেই নজির আছে। সংকটময় পরিস্থিতিগুলোতে ক্রীড়াবিদ যারা আছেন সেই ক্রীড়াবিদদেরও তো একটা ভূমিকার জায়গা থাকে, কারণ দেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ক্রীড়াবিদদেরকে বিশ্বাস করেন। আপনি দেখবেন যে চকলেট থেকে শুরু করে গায়ে মাখার সাবান কিংবা মোবাইল ফোন বিপণনের কাজে ক্রীড়াবিদরাই ব্যবহৃত হন। তো আলটিমেটলি তাদের একটা দায়বদ্ধতার জায়গা দেশের প্রতিও থাকে কিনা? অবশ্যই দায়বদ্ধতার জায়গা থাকে। উসমান খাওয়াজার কথা আপনার মনে আছে, তিনি প্যালেস্টাইন নিয়ে কথা বলে কি পরিমাণ প্রতিবাদ তাকে করতে হয়েছে, জুতায় কখনো চেষ্টা করেছেন নাম প্রকাশ করতে। এটা আসলে ক্রিকেটারদের দায়বদ্ধতা থাকে, মানে স্পোর্টসম্যানদের দায়বদ্ধতা থাকে আমাদের। এবং সব থেকে বড় জায়গাটা কোথায়, আপনার পারফরমেন্সের জায়গাটা। এই লাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স নিয়ে কত কথা হয়েছে, শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে, দেখেন কিছু হয়েছে? কোনো তদন্তও তো হয়নি। আপনি যখন প্রশ্ন করতে যাবেন, এই ক্রিকেট বোর্ডের একজন মেইন, আপনি লাস্ট বলেছিলাম যে হেমিংসের কথা, টমি হেমিংস, তিনি মাফিয়া শব্দটা ব্যবহার করেছেন এক জায়গায়, যে আমাদের গ্রাউন্ডসম্যানরা, আমাদের বারবার যেটা আসছিল, আমরা তো জানি যে গামিনী ডি সিলভা বাংলাদেশ মিরপুরে ক্রিকেট মানে মেইন কিউরেটর, তিনি প্রায় 12-13 বছর ধরে আছেন, তার বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন নেওয়া হয় না তখন তো ভাবনা এই মধু কে খায়, নিশ্চয়ই কেউ খায়, সেই জন্য তো ব্যবস্থা নেওয়া হয় না। আসলে এই জায়গায় এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং আমার মনে হয় ক্রিকেট বোর্ড কখনোই এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে। শুরুতেই বলেছিলাম যে গণমাধ্যম মারফত আমরা সেই প্রশ্নগুলোই তুলতে পারি, সেই প্রশ্নগুলো রেখেই শেষ করছি আজকের স্পোর্টস লাইভ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।